শর্টকাট কি দেখব, বেসিক শর্টকাট কি ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোর সাথে এখানে মিল আছে। সেই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই কমেন্টগুলো যা তোমরা ওয়ার্ডে শিখেছো এখানেও তাই পাবে। এখন মাইক্রোসফট অফিসে গিয়ে আমি এক্সেল খুলছি। না থাকলে রানে যেতে হবে, রানে গিয়ে এক্সেল লিখে এন্টার দাও, তাহলে এক্সেল খুলে গেল। প্রথম ধরো এই সেলের মধ্যে আমি একটা লিখলাম ওয়েলকাম, এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি চিপছি, দেখো কি হলো। কন্ট্রোল ইউ চিপছি, কি হলো দেখো, আন্ডারলাইন হলো। ঠিক আছে, তাহলে এইভাবে কন্ট্রোল আই চিপলাম, ইটালিক, এইসব কমন শর্টকাট কিগুলো তোমরা জানো, যেগুলো ওয়ার্ড থেকেই পেয়ে যাবে। কিছু নতুন কমেন্ট দেখাচ্ছি যেগুলো এক্সেলেই আছে, ওয়ার্ডে নেই। সেরকম একটি কমেন্ট আছে, হাইড আনহাইড। আমরা ই কলমটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কন্ট্রোল শিফট ক্লোজ ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে এই কটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ব্র্যাকেট। স্যার কিছু একটা লিখলে সেটা হাইড হয়ে যাচ্ছে। না না না, তাই আমি আগের দিন করেছিলাম ওই ইয়েটা ফার্স্ট ব্র্যাকেটটা দিলে কন্ট্রোল শিফট অল্ট কন্ট্রোল, হ্যাঁ অল্ট কন্ট্রোল শিফট, না আগের দিন করলাম কন্ট্রোল প্লাস শিফট প্লাস, হ্যাঁ কন্ট্রোল শিফট আর প্রিন্টটা দিন হয়ে যাবে। কন্ট্রোল শিফট ব্র্যাকেট হ্যাঁ না হচ্ছে না, ওদিকের কন্ট্রোলটা খারাপ আছে কিনা সেটা দেখে নিচ্ছি। না হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। নেক্সট আসছি, অ্যাপ্লাইজ দ্য আউটলাইন বর্ডার অফ দ্য সিলেক্টেড সেল। কোনো সিলেক্ট করা সেলগুলোকে কন্ট্রোল শিফট ধরে অ্যাম্পারসান্ড চিহ্ন দিলাম, তাহলে দেখো ওইটুকু সেলের মধ্যে কি চলে এলো, একটা বর্ডার চলে এলো। তাহলে এইভাবে আমরা বর্ডার দিয়ে দিতে পারি। আবার এই বর্ডার রিমুভ করতে গেলে ওই সেলটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আন্ডারস্কোর, দেখো কি হলো, বর্ডারটা চলে গেল। বোঝা গেছে? অ্যাপ্লাই দ্য জেনারেল নাম্বার ফরম্যাট। বাই ডিফল্ট জেনারেলই থাকে, কিন্তু সেলের মধ্যে যদি কোনো ডেট লিখি তখন সেটা ডেটে পরিণত হয়ে যায়, আর এখানে কাস্টম লেখা দেখায়। তা আমরা এটা সিলেক্ট করে কাস্টমে গিয়ে জেনারেলে ক্লিক করলে তবে জেনারেল হয়, তবে আমি সংখ্যা লিখতে পারবো। নচেত কিন্তু এই ডেট সেলটার মধ্যে আর সংখ্যা লিখতে পারবো না। আমি যদি সংখ্যা লিখি ও ডেটেই কনভার্ট হয়ে যাবে। হয়ে যাচ্ছে? তাহলে এবার এই সেলটাকে সিলেক্ট করার পর আমরা এটাকে জেনারেল নাম্বার ফরম্যাটে করব, কন্ট্রোল শিফট টিল্ড, এই সাইনটা, এই যে কন্ট্রোল শিফট টিল্ড, এস এর মতো শোয়ানো। তাহলে দেখো এবার কি হয়ে গেল, জেনারেল হয়ে গেল, আমাকে আর উপর থেকে বলতে হলো না। তাহলে এইভাবে আমরা জেনারেল নাম্বার ফরম্যাট সিলেক্ট করে নিতে পারি। অ্যাপ্লাই দ্য কারেন্সি ফরম্যাট, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডলার সাইন, তাহলে দেখো ওর আগে রুপিস কথাটা বা ডলার চিহ্নটা চলে এলো। বাই ডিফল্ট ট্যালির মধ্যে ডলার সাইনটাই আছে, কেউ ওই ডলারটাকে চেঞ্জ করে রুপিস করেছে তাই রুপিস আসছে। সেটা আমরা স্টার্টে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশানে যাব, এই রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশানে যাব, যাওয়ার পর কাস্টমাইজে যাব, যাওয়ার পর উপরে গিয়ে কারেন্সি, দেখো কারেন্সিতে এই বক্সে কি লেখা আছে, তাই ওইটা ওখানে এলো। এখানে যদি ডলার লিখতাম ডলার আসতো। আমাদের নতুন যে ইন্ডিয়ান কারেন্সি সিম্বল আর এর মতো দেখতে দুটো দাগ, তাহলে সেটা আনতে গেলেও সেই ফন্টটা আগে লোড করতে হবে আমার এখানে, তারপরে আমরা সেটা আনতে পারবো। তো এইভাবে কারেন্সি সিম্বলটা আনা যায়। অ্যাপ্লাই দ্য ডেট ফরম্যাট উইথ দ্য ডে মান্থ ইয়ার। আমাদের সাধারণত ডেট ফরম্যাটটা ধরো 4-2-20। এবার 4-2-20 প্রথম চারটা ডেট, তারপরেরটা মান্থ, তারপরেরটা ইয়ার। যদি এটা বলতে চাই তাহলে আমাকে এখানে কন্ট্রোল শিফট হ্যাজ, তাহলে ফলো করে দেখ মাঝখানের মাসটাকে কিভাবে দেখিয়ে দিল, এফিবি লিখে ফেব্রুয়ারি দেখালো, 2 লেখাটা আর নেই। তাহলে আমরা ডে মান্থ ইয়ার ফরম্যাটে যদি কোনো ডেটকে চেঞ্জ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট হ্যাজ,
হ্যাজ, তাহলে দেখ না ও ডেট ফরম্যাটে চলে যাবে। তার আগে প্লেন দেখাচ্ছিল, কোনটা মান্থ আর কোনটা ডে বোঝা মুশকিল। আমি যদি 4-2-20 লিখি, তাহলে এখান থেকে বোঝা মুশকিল ও কি নিল, 4টা মান্থ নিল না 2টা মান্থ নিল। তখন এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট হ্যাজ। স্যার এটাতে স্যার ব্যাকএন্ড থেকে তো কন্ট্রোল শিফট হ্যাশ মারতে হবে। হ্যাঁ, যদি না স্যার ফেব্রুয়ারি থেকে আবার ডেটে চলে যাবে, মানে ধরুন ফেব্রুয়ারি আছে, ঠিক আছে, সেটাতে আবার দুইয়েতে চলে যাবো। তাহলে এখান থেকে ম্যানুয়ালি করতে হবে, কাস্টম ফরম্যাটে যেতে হবে, গিয়ে এইখান থেকে গিয়ে ধরতে হবে ডেটে গিয়ে তুমি কোনটা চাও। আমি বলে দিলাম এইটা চাই, তাহলে ওকে করে দে, তাহলে আমার ওটা হয়ে যাবে। হলো, অ্যাপ্লাইজ দ্য টাইম ফরম্যাট উইথ দ্য আওয়ার, মিনিট অ্যান্ড এম পিএম। আমি যদি এখানে কন্ট্রোল সেমিকোলন চিপি তাহলে ডেট আসে, আর কন্ট্রোল শিফট সেমিকোলন চিপলে টাইম আসে। এলো, এবার এটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখানে গিয়ে কন্ট্রোল শিফট ধরে @ চিহ্ন দিই, এই এএমপিএম যদি না থাকে, ধর 2:20, 2:23, এখানে এএমপিএম আছে, তাহলে আমি কন্ট্রোল শিফট ধরে @ চিহ্ন দিলে দেখ তার পাশে কি চলে এলো, এম না পিএম। এই লেখাটা যদি না থাকে তাহলে আমরা কন্ট্রোল শিফট পিএম হবে, যখন পিএম করবি, 2 পিএম নয় তাই দেখাচ্ছে না। তাহলে যেতে হবে তাহলে মানে। তাহলে এখানে গিয়ে লেখ 13টা 20। এবার এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট @ আচ্ছা, তাহলে ও তখন কি করে দিল, 13টা 20 কে কনভার্ট করে দিল হ্যাঁ। 1টা 20-তে, দিয়ে পিএম লিখে দিল। তাহলে এই কাজটা করে দেবে কন্ট্রোল শিফট @ সাইন। সেরকম কোন সেলের মধ্যে সংখ্যা লিখেছি, কারোর দশমিক একটা সংখ্যা আছে, কারোর দশমিকের পর 2টো সংখ্যা আছে, কারোর দশমিকের পর 3টে সংখ্যা আছে। আমরা এই সেলগুলোকে সিলেক্ট করলাম, সবার দশমিকের পর 2টো ডিজিট আনবো। সবার কি 2টো করে ডিজিট আছে দশমিকের পর? না একটা আছে, কারোর 2টো আছে, কারোর 3টে আছে। তাহলে এবার এখানে গিয়ে কন্ট্রোল শিফট এক্সক্লেমেশন সাইন, দেখ সবার কটা করে দশমিকের পর সংখ্যা এলো, 2টো করে চলে এলো, বাদ বাকিগুলো হাইড হয়ে গেল। আর রাউন্ড আপ করে নেয়, 5 কিংবা 5-এর বেশি হলে আগের সংখ্যাটা 1 বাড়িয়ে দেয়। তাহলে অঙ্কের নিয়মের মতোই এটা চলে এলো। তাহলে এটা হলো অ্যাপ্লাই দ্য নাম্বার ফরম্যাট উইথ 2 ডেসিমাল প্লেসেস, ঠিক আছে, এন্ড 1000 সেপারেটর। যদি কোনো বড় সংখ্যা লিখিস 1000 সেপারেটরও আসবে। দেখ 12,000-এর আগে 12-র পরে কি দিয়েছে, একটা কমা দিয়েছে, তাহলে 1000 সেপারেটর এসছে। আমরা অনেক সময় 1000 সেপারেটর চাই, বড় সংখ্যা হলে 1000 সেপারেটর না দিলে সংখ্যাটা পড়তে অসুবিধা হয়, যে ওটা 1 লাখ না 1 কোটি পড়তে অসুবিধা হয়। তাহলে তখন এই শর্টকাট কিটা মেরে দিবি সিলেক্ট করে, তাহলে সবার হয়ে যাবে। তোকে প্রত্যেকটা নাম্বারের জন্য কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তুই কিন্তু এইভাবে লিখতে পারিস 12,000, তাহলেও 12,000 নিয়ে নিল। কিন্তু এরকম প্রত্যেকটা সংখ্যায় তাহলে কমা বারবার দিতে হবে, এবং নিজেকে ভেবে ভেবে দিতে হবে কোনখানে কমাটা হবে। তা না করে আমি প্লেন লিখে গেলাম 13,000, 1,20,000। এবার এই দুটোকে সিলেক্ট কর, দিয়ে ওই কন্ট্রোল শিফট এক্সক্লেমেশন, তাহলে সব ও ঠিক 1000 সেপারেটরে নিয়ে নেবে। ঠিক আছে, ইরেজ দ্য কারেন্ট, এন্টার দ্য কারেন্ট টাইম। এখন কটা বাজে এই কথাটা আমাকে এখানে টাইপ করতে হবে, মানে এই টাইমটা লিখতে হবে। তাহলে কন্ট্রোল শিফট সেমিকোলন বা কোলন, কন্ট্রোল শিফট কোলন, তাহলে দেখ টাইমটা চলে এলো। আমার ঘড়িতে এখন 2:30 দেখাচ্ছে, তাই ওখানে 2:30 দেখাচ্ছে। ভুল দেখালে সিস্টেমে ভুল দেখালে এক্সেলেও ভুল দেখাবে। আমি যদি এটাকে ঠিকঠাক করে নিই, 2টো সেল আপ, আমি যদি এই সেলটাকে ডিলিট করি, তলার সেলগুলো একটা করে উপরে উঠে আসবে। ওই জায়গাটা তো ভরাট করতে হবে, ওটা তো আর ফাঁকা থাকবে না। এন্টার রো, যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে সেলটা, যে রোয়ে, এই পুরো রোটা মুছে যাবে, পুরো রোটা। এন্টার কলম, যে কলমের মধ্যে সেলটা ব্লিঙ্ক করছে রয়েছে অ্যাক্টিভ, সেই সেলটা, সেই কলমটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এখানে শিফট সেল লেফট করে দিলাম, তাহলে এই সেলের ভ্যালুটা 1:20 PM-টা কোথায় চলে আসবে, তাহলে ওকে করে দেয়। তাহলে এইভাবে সেল কন্টেন্টকে ডিলিট করা যায়।
বোঝা গেছে? তুই যদি আপ বলতিস তাহলে তলার সেলগুলো একটা করে উঠে আসতো। এন্টার দ্য কারেন্ট ডেট, আজকের ডেটটা দেখাবো, লিখবো, তাহলে আমাকে লিখতে হয় এবং মনে রাখতে হয় আজকে কত তারিখ। আমার যদি সিস্টেমের ডেট ঠিক থাকে তাহলে আমাকে মনে রাখতেও হবে না, লিখতেও হবে না। আমরা সোজা কি করব, কন্ট্রোল সেমিকোলন চিপব, তাহলে আজকের ডেটটা পড়ে যাবে। এই ডেট যেহেতু ঠিক নেই তাই যে ডেটটা আছে সেটাই দেখাচ্ছে। এটার উপর ডবল ক্লিক কর, ডবল ক্লিক করার পর এখানে কি ইয়ারটা দিয়ে দে, ডিসেম্বর কত তারিখ আজকে, 7 তারিখ। এবার তুই কন্ট্রোল সেমিকোলন দে, তাহলে এবার দেখ ডেট ঠিক দেখাচ্ছে কিনা। তাহলে কারেন্ট ডেটটা বারবার লিখতে গেলে লিখতে যাতে না হয়, তাড়াতাড়ি যাতে এন্ট্রি হয়ে যায়, তার জন্য কন্ট্রোল সেমিকোলন। এগুলো কি শুধু এক্সেলে হয় না অন্য কোথাও হয়? না, এক্সেলের শর্টকাট এক্সেলে, ওয়ার্ডের শর্টকাট ওয়ার্ডে, কিছু কমন থাকে যেগুলো এক্সেল ওয়ার্ড এক্সেল দুটোতেই কমন, কিন্তু এই যে এক্সট্রা গুলো দেখাচ্ছে এগুলো শুধু এখানেই প্রযোজ্য, ওয়ার্ডে খুঁজলে হবে না বা পাওয়ার পয়েন্টে খুঁজলে হবে না। ঠিক আছে, কিছু কমন থাকে, যেগুলো কমন নয় বেশিরভাগ সেগুলোই দেখাচ্ছে, কয়েকটা হয়তো কমন হয়ে যেতে পারে। ঠিক আছে, তাছাড়া বেশিরভাগই সব আলাদা। ডিসপ্লে দ্য ফরম্যাট সেল ডায়লগ বক্স, আমি কোনো সেলকে সাজাবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর Ctrl+1 চিপলাম, তাহলে এই দেখ ফরম্যাট সেল ডায়লগ বক্স চলে গেল। এবার এখানে গিয়ে তুই বললি তুই জেনারেল করবি, তাহলে জেনারেল করে ওকে করে দে, সংখ্যাগুলো জেনারেল হয়ে যাবে। তাহলে এইটা খুলতে গেলে তোকে এইখানে গিয়ে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করলে তবে এটা খোলে। তাহলে এই কাজটাই আমি শর্টকাটে খুলতে গেলে Ctrl+1। এবার এখানে প্রচুর আছে, এটা হলো নাম্বার, এটা হলো অ্যালাইনমেন্ট, যেটা ধরে আমরা সেই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারি। তারপরে টেক ওয়ার্ড র্যাপ, শ্রিঙ্ক, মার্জ, এগুলো সব শিখেছি আগে, তাহলে এইগুলো করতে পারি। ফন্টে গিয়ে ফন্ট পাল্টাতে পারি, বর্ডারে গিয়ে বর্ডার স্টাইল পাল্টাতে পারি, ফিলে গিয়ে সেলের মধ্যে রং দিতে পারি, এই কটা করেছি। আর প্রোটেকশন করা যায়, লক করা যায়, হিডেন করা যায় ফর্মুলাকে, তার জন্য এই দুটো অপশন রয়েছে। Ctrl+1 চিপলাম, এখানে হিডেন টিকটা অন করলাম। ধর এখানে দুটো সেল যোগ করছি, 4 আর 5 লিখেছি, ইকুয়াল চিহ্ন দিয়ে এই সেলটা যোগ এই সেলটা, তাহলে এখানে কত দেখাচ্ছে, 9 দেখাচ্ছে। যখন 9টা সিলেক্ট করব এখানে ফর্মুলাটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না, দেখাচ্ছে। এবার আমি Ctrl+1 চিপে প্রোটেকশনে গিয়ে হিডেন অফ করলাম, ওকে করলাম। Ctrl+1, locking cells or hiding formulas has no effect until you protect the worksheet. ও এবার প্রোটেক্ট দ্য ওয়ার্কশিট করতে হয়, এটা করলাম তো। এবার আমি প্রোটেক্ট দ্য ওয়ার্কশিট করছি, এই যে প্রোটেক্ট শিটে গিয়ে একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা 2বার করে দিলাম। এবার তুই এই 9টাকে সিলেক্ট করে দেখ, এখানে ফর্মুলাটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? একটু আগে তো দেখতে পাচ্ছি না, কেন দেখা যাচ্ছে না? ওই যে ওই হিডেন অপশনটা অন করে দিয়েছি। Ctrl+1 চিপলেও এখন আর কাজ করবে না, আমাকে আগে আনপ্রোটেক্ট করতে হবে। 1 2 3, এবার তুই এই সেলটাকে সিলেক্ট করে দেখ, এবার দেখা যাচ্ছে। আবার Ctrl+1 করে ওই হিডেনটা তুলে দে, তাহলে যতক্ষণ না তুই ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করছিস ততক্ষণ হিডেন কমান্ডটা কাজ করবে না। শুধু হিডেন করে দিলে হবে না, হিডেনও করতে হবে, ওয়ার্কশিটটাকে প্রোটেক্টও করতে হবে পাসওয়ার্ড দিয়ে, তাহলে কোনো ফর্মুলা কেউ দেখতে পাবে না, শুধু কাজ করতে পারবে। স্যার শীট মানে পুরো এই শীটটা তো পুরো শীটটা ব্লক, মানে কেউ কিছু করতে পারবে, শুধু সাজাতে পারবে, চেঞ্জ কিছু করতে পারবে না। বোঝা গেছে? Ctrl+1, হাইড দ্য সিলেক্টেড রোজ, দেখি কি হয়। 9টাকে সিলেক্ট করলাম, দিয়ে Ctrl+9 দিলাম, তাহলে দেখ 8 এর পরে কত দেখাচ্ছে, 10।
ঠিক আছে, হাইড দ্য সিলেক্টেড কলমস এবার এসছে কন্ট্রোল 0, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 0, তাহলে দেখ সিলেক্ট হাইড হয়ে গেল। হলো? তাহলে কন্ট্রোল 0 প্রেস করলে কি হলো? হাইড হলো। দেখ এফ এর পর কি দেখাচ্ছে? এবার এফ আর এইচ সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল শিফট, সেই প্রথমে যে কমান্ডটা হচ্ছিল না, এবার আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, তাহলে এবার কি হলো? খুলে গেল। সেরকমই 8 এর পরে কত দেখাচ্ছে? 10, তাহলে 8 আর 10 সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল শিফট ওপেন অ্যারো দিলাম, তাহলে কন্ট্রোল শিফট ওপেন অ্যারো দিলে তাহলে ওই হাইড অংশটাও রোটাও আবার বেরিয়ে চলে এলো। যেটা প্রথমে হচ্ছিল না সেটা এই কারণে হচ্ছিল না, আমরা হাইড না করেই করে ফেলছিলাম। তাহলে এখন দুটোই কাজ করলো। প্রথমের কমেন্ট দুটো যেটা প্রথমে অসুবিধা হচ্ছিল সেটাও এখন অ্যাপ্লাই করে দিলাম। বুঝে গেল? কন্ট্রোলে এটা সব জায়গাতেই আছে, সিলেক্ট অল, সবটা সিলেক্ট করে দেবো, দিয়ে ডিলিট করব বা কপি করব, তার জন্য এইভাবে সিলেক্ট অল। ঠিক আছে, এটা খেয়াল রাখবি। ধর এক্সেলে কোনো একটা সিট, এই সিটে আমি কলমগুলোকে নিজের ইচ্ছা মতো করে বানিয়েছি, কোনোটা সরু কোনোটা মোটা, নে না নে না, কোনোটা সরু কোনোটা মোটা, এইভাবে বানিয়েছি। এবার এখানে ধর লিখেছি এ বি সি ডি, 1 2 3 4, এইভাবে লিখেছি। ভালো করে ফলো কর। আমি এই কটা সেল সিলেক্ট করে হোমে গিয়ে আমি কপি করে পরের সিটে গিয়ে এখানে পেস্ট করলাম, এলো। কিন্তু ওই সেলের মাপগুলো কি এলো? কোনোটা সরু কোনোটা চওড়া আছে, সেই রকম ভাবে কি এলো? এলো না। তাহলে এইটা যদি আনতে চাস, এটা যদি আনতে চাস, তাহলে এই সিটে গিয়ে সিলেক্ট অল করতে হবে আগে, দিয়ে তারপর কপি করতে হবে, পরের সিটে গিয়ে প্রথমে কার্সর রেখে পেস্ট। এবার দেখ সাইজগুলো নিল কিনা। পুরোটা চলে এলো। হ্যাঁ পুরোটা এলো, পুরোটাই আসবে। আমি পুরোটা কন্ট্রোল এ করে সেটাই দেখালাম, নচে দাঁড়া মুশকিল। এই পার্টটাকে আর একটু মুছে দিবি যদি দরকার না লাগে। ওই ফরম্যাটটা আনতে গেলে পুরোটা সিলেক্ট করতে হবে। এইভাবে কলম সিলেক্ট করে দেখ আসছে কিনা। এইভাবে কলম সিলেক্ট করলাম, দিয়ে কপি করলাম, দিয়ে পেস্ট করলাম, এবার আসছে। তাহলে আমি যদি ওটা না চাই, কলমটাকে সিলেক্ট করে আনবো, সিলেক্ট অল না করে, এই যে এইভাবে কলমগুলো সিলেক্ট করে টানবো, তাহলে ওর মাপটা রেখে দেবে, নাহলে মাপটা অগোছালো হয়ে যাবে। বুঝতে পেরেছি? কন্ট্রোলে বুঝতে পেরে গেছি। ডিসপ্লে দা ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স, কন্ট্রোল টি, ক্রিয়েট টেবিল, এটা আমাদের কাজে লাগবে না, দিয়ে ফেলেছি, এটা এখন লাগবে না। পেজ ডাউন পেজ আপ, কিবোর্ডে পেজ আপ করলে উপরে উঠবে, পেজ ডাউন করলে নিচে নামবে। সংখ্যাগুলো দেখতে থাক, নিচে নামছে, আর পেজ আপ করতে থাক, উপরে উঠবে। এই যে উপরে উঠবে, পেজ আপ পেজ ডাউন। এবার রয়েছে এই রো সিলেক্ট করব। ধর আমি 12 নম্বর রো সিলেক্ট করব, তো 12 নম্বর রো এর যে কোনো একটা সেল সিলেক্ট থাকা চাই, দিয়ে শিফট ধরে যদি স্পেস বার মারি তাহলে রো সিলেক্ট হয়ে যাবে, শিফট ধরে স্পেস বার। আর আমি ধর এবার এইচ কলমটা সিলেক্ট করতে চাই, তাহলে এইচ কলমের যে কোনো একটা সেল সিলেক্ট থাকলেই হবে, দিয়ে কন্ট্রোল ধরে স্পেস বার, তাহলে কলম সিলেক্ট হবে। হলো? যেটা মাউস দিয়ে করতে গেলে ওই নামের উপর ক্লিক করতে হয়, বা রো নাম্বারে ক্লিক করতে হয়, বা কলম হেডিং এ ক্লিক করতে হয়, সেটা আমি যে রোটা করব সেই রোয়ে একটা সেল সিলেক্ট থাকলেই হবে। থেকে শিফট ধরে স্পেস বার রো, আর কন্ট্রোল ধরে স্পেস বার কলম, আর কন্ট্রোল শিফট স্পেস বার ধরলেও সিলেক্ট অল। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি, শিফটটা যেহেতু লম্বা, তার মানে ওটা রো এর মতো, তাহলে আমি শিফট স্পেস বার দিলে রো হবে। কলমটা যেহেতু ছোট, তাহলে ওটা সরু, কন্ট্রোলটা একটু সরু, তার মানে ওটা হচ্ছে কলমের জন্য। শিফটটা লম্বা, তাই ওটা রো এর জন্য। তাহলে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে? ওরা ওইভাবেই করেছে যাতে মানুষের মনে থাকে লজিকটা।
ট্যাব, এগুলো তো জানিস, ট্যাব দিলে নেক্সট সেলে যায়, আর শিফট ট্যাব দিলে আগের সেলে আসে, শিফট ট্যাব দিলে আগের সেলে আসে। F2, কোন সেলের কন্টেন্ট মডিফাই করতে চাস, তাহলে সেই সেলটা সিলেক্ট করে F2 মারলে সেই সেলের লাস্টে যতটা লেখা আছে তার লাস্টে কার্সার চলে আসে, দিয়ে সেখানে গিয়ে তুই কারেকশন করে এন্টার মেরে দে। তাহলে অ্যাকচুয়ালি F2 দিয়ে সেলের কন্টেন্টকে মডিফাই করা যায়, সেলের ভিতরের লেখাটাকে কারেকশন করা যায়, যেটা আমরা সেলের উপর ডবল ক্লিক করেও করতে পারি, আবার সেলটা সিলেক্ট করে ফর্মুলা বারে কার্সর রেখেও করতে পারি, 3 রকম পদ্ধতিতেই করতে পারি, সেটা F2 দিয়েও করা যায়। তাহলে একটা সেলের কন্টেন্ট আমরা সেলের উপর ডবল ক্লিক করে মডিফাই করতে পারি, সেলটা সিলেক্ট করে ফর্মুলা বারে ক্লিক করে করতে পারি, আর F2 কি প্রেস করে করতে পারি। এই 3 ধরন ভাবে আমরা করতে পারি। চেঞ্জ দ্য সেল রেফারেন্স, আমরা VLOOKUP করতে গিয়ে শিখেছিলাম অ্যাবসলিউট ভ্যালু চেঞ্জ করা, অর্থাৎ এই যে 9টা এখানে যে পেলাম F18 প্লাস F19, আমি F18 এ কার্সর রেখে একবার F4 প্রেস করলে F এর আগে আর 18 এর আগে একটা ডলার চলে এলো, মানে এটা অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট সেল রেফারেন্স। আর এইটা হলো রিলেটিভ সেল রেফারেন্স। সেগুলো নিয়ে পড়িয়েছি কিনা জানি না, না পড়ালে পরের দিন বলে দেবো এগুলো, যে সেল রেফারেন্স কত রকমের হয়, কি কি হয়, কি রকম কাজ হয়। তাহলে শুধু জেনে রাখলি F4 দিলে একটা সেল রেফারেন্স থেকে অন্য সেল রেফারেন্সে কনভার্ট করা যায়, বুঝতে পারলাম? F4 দিয়ে সেটা করা যায়। এবার ধর এখানে আমি একটা ডেটা লিখলাম, রোল আর মার্কস, রোল 1 2 3 4 5 আর তাদের মার্কস। এবার এই রেকর্ডটাকে সিলেক্ট করে আমি যদি F11 প্রেস করি, একটা নতুন সিটের মধ্যে আমার ওটাকে চার্টে পরিণত করে দেবে, তাহলে চার্ট তৈরি করে দিয়েছে। ঠিক আছে? রোল ABCDEF দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করে এবার F11 মারলাম, তাহলে এবার একটা করে দেখাবে। ঠিক আছে? তাহলে রোলটাকেও সঙ্গে নিয়ে নিচ্ছিলাম, শুধু F11 মারবো, তাহলে ও চার্টে কনভার্ট করে দেবে, কলম চার্টে, এবং আলাদা সিটে। তুই যে সিটে কাজ করছিস সেটা আলাদা, আর চারটা এসছে আলাদা সিটে, আলাদা সিটে যাতে প্রিন্ট করতে সুবিধা হয়, তাই আলাদা সিটে করে দিয়েছে। বোঝা গেল? তাহলে এই হলো এতগুলো ট্যালির শর্টকাট।